যেটা আগে আপনাদের সাথে আলোচনা করব, দ্যাট ইজ ইয়োর কোর্স আউটলাইন। হ্যাঁ, সো বিজনেস লয়ের জাস্ট এতটুকু মাথায় রাখেন যে আমরা এখানে আসলে কেউ লয়ার হইতে আসি নাই। সো আমরা অত ইন ডেপথে পড়বো না। উই উইল স্টাডি দোজ থিংস দ্যাট আর নিডেড টু হ্যাভ সাম বেসিক আইডিয়া অ্যাবাউট বিজনেস করতে গেলে লিগেল কী কী ইস্যুজ আমাদেরকে ফেস করতে হতে পারে। হ্যাঁ, সো আমরা জাস্ট ওগুলো নিয়ে আলোচনা করব। উইল টক অ্যাবাউট আ ফিউ অ্যাক্টস, যেমন কোম্পানি অ্যাক্ট নিয়ে আমরা কিছু আলোচনা করব, ওখানে বেসিক কী কী জিনিস আছে এগুলো আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, আমি আউটলাইনে অনেক কিছু আপনাদেরকে মোটামুটি দিয়েছি আমরা কি কি কভার করতে চাই। তো সিন্স উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, আমাদের হাতে আসলে কভার করতে চাইলে অনেক কিছুই করা যায়, সময়টা যেহেতু কম থাকে, সো আমরা ওই সময়ের মধ্যে যতটুকু টপিক কভার করতে পারি করব, ঠিক আছে। সো বাট আই উইল ডেফিনেটলি মেক শিওর যে যেমন পার্টনারশিপ একটা আমি অনেক সময় করতে পারি না কভার, বাট কোম্পানি অ্যাক্ট পর্যন্ত মাস্ট আমরা চালাবো। সো যেমন আমরা স্টার্টিংয়ে হয়তো বা একটু ল কাকে বলে, কেন এটা পড়তেছি, ওয়াই ইট ইজ নিডেড, এগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করব এবং তারপরেই আমরা শুরু করব ল অফ কন্ট্রাক্ট। ল অফ কন্ট্রাক্টের দিস ইজ আ বিগ চ্যাপ্টার, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এটার পরে আমরা আপনার এজেন্সি ল পড়ব এবং কোম্পানি অ্যাক্ট পড়ব, কোম্পানি ল পড়ব। আচ্ছা, সো আমার কোর্সে, এই কোর্সে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে একজন একটু এখানে গিয়ে আমাকে একটু ডাকবেন। ও আচ্ছা, আসছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি কথা বলতে বলতে ঠিক করছি। আমার কোর্সে একটা জিনিস মনে রাখবেন, সোফার আমি এই পর্যন্ত, আই হোপ আপনাদের সেমিস্টারও তাই হবে, আমি ইউজুয়ালি ওপেন বুক এক্সাম নেই, ঠিক আছে। ওপেন বুক এক্সাম নেই ইউজুয়ালি, মানে ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ থিংস, ঠিক আছে। লয়ের ভাষাটা একটু কঠিন হয়, যেহেতু উই আর গোয়িং টু স্টাডি ইন ইংলিশ, আমাদের যা যা টেক্সট বুক অ্যান্ড মেটেরিয়ালস থাকবে সব কিছু উইল বি ইন ইংলিশ। সো এটার ল্যাঙ্গুয়েজটা একটু ডিফিকাল্ট হয়, আপনাদের অনেক সময় বুঝতে হয়তো বা কষ্ট হতে পারে। সো দ্যাটস ওয়াই, অ্যান্ড অনেক কিছুই আছে আসলে আমাদের, যেহেতু উই আর নট লয়ার্স, আমাদের অনেক অ্যাক্ট মুখস্থ করার দরকার নেই। হোয়াট আই ওয়ান্ট ফ্রম ইউ ইজ দ্যাট আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অ্যান্ড ফিলসফি, ঠিক আছে। সো আমরা আমাদের কোর্সে যেই লয়ের মোটামুটি যা যা আমরা পড়ব, সেখানে ইউজুয়ালি আমরা হচ্ছে কি ইংলিশ লয়ের আন্ডারে পড়ি, রাইট। আমাদের যা যা লিগাল যত আসে বেসিক্যালি কিন্তু ইংলিশ ল বা ব্রিটিশ ল, যেটা আমাদের ইংলিশ ল থেকেই আসছে। সো আমরা ওইখানকার কনসেপ্ট দিয়েই শুরু করব। দিস ইজ নট ওয়ার্কিং। আচ্ছা, সো ওই আমরা আজকে জাস্ট বেসিক্যালি আমি আপনাদের সাথে মোটামুটি একটু স্টার্টিংয়ের কিছু আলোচনা করব যে কেন আমরা বিজনেস ল পড়তেছি, মানে আমরা MBA করতে এসে কেন আমরা বিজনেস ল পড়তেছি, এটা আমাদেরকে কী কী কাজে হেল্প করতে পারে, অ্যান্ড ইউর এক্সপেকটেশনস অ্যান্ড হাউ আই এম গোয়িং টু অ্যাসেস ইউ, ঠিক আছে। সো মোস্টলি আমার এক্সামের ব্যাপারে আপনাদের কি আইডিয়া আছে, অ্যাসেসমেন্ট কীভাবে হয় আপনাদের পার কোর্সে? আচ্ছা, সো পার কোর্সে আপনারা পোর্টালে তো ঢুকতে পারেন নিশ্চয়ই, পোর্টালে ঢুকলে আপনারা দেখতে পারবেন আপনাদের টোটাল যেই 100 মার্কসের যেই পোর্শনটা থাকে, 40% মার্ক থাকে ফাইনাল এক্সামে, 30% থাকে হচ্ছে মিড টার্মে, আর বাকি যে 30% আছে সেখানে আপনার 10% থাকে আপনার অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রেজেন্টেশনে, 10% থাকে আপনার ক্লাস টেস্ট আর কুইজ, আর বাকি 10% থাকে আপনার অ্যাটেন্ডেন্সে, ঠিক আছে। সো আপনাদের মধ্যে একজন একটু, আমি এখন হাতে লিখে অ্যাটেন্ডেন্স নিচ্ছি, আর কিছুদিন পরে সব রেজিস্ট্রেশন মোটামুটি আপনাদের কাভার হয়ে গেলে তখন আমরা ERP-তে অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করব। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা আপনাদের রেজিস্ট্রেশনগুলো ঠিক মতো করেন, না হলে আমি ERP-তে আপনাদেরকে খুঁজে পাবো না, মানে আমি মনে করবো যে আপনি আসলে এখানে কোনো স্টুডেন্ট না, ঠিক আছে। সো এইগুলো নিয়ে একটু কেয়ারফুল থাকবেন আপনারা।
আপনারা স্টুডেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করেন না যখন, সো আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন সব আপনাদের একটা পোর্টালের ইনফরমেশন যায় না, সো পোর্টালে গিয়ে দেখবেন যে কি কি সাবজেক্ট আপনার নামে এখন আসছে, এই সেমিস্টারে কি কি সাবজেক্ট আপনার রেজিস্ট্রেশন হয়েছে, কোন কোন সাবজেক্টের আপনার এক্সাম দিবেন, হ্যাঁ ক্লাস করবেন, এইগুলা আপডেট যখন হবে তখন। আপাতত আমি হাতে লিখে আই এম নট শিওর, আপনারা নিজেরা নিজেদের পোর্টাল যে কোনো সময় মোবাইলে সবসময় লগ ইন করে রাখবেন, চেক করে নিন, ঠিক আছে। আর হচ্ছে আমি আপাতত হাতেই আপনাদের অ্যাটেন্ডেন্সগুলো নিয়ে নিব, ঠিক আছে। বাট যাই হোক আপনারা চেষ্টা করবেন যে যেহেতু ইউজুয়ালি ফার্স্ট সেমিস্টারে যারা আসে আমরা মিড টার্মটাকে রাখি না, আমরা ইউজুয়ালি 70%টাই একবারে ফাইনালের মাধ্যমেই করে ফেলি, যে যদি আপনারা 40% মার্কে এক্সাম দিচ্ছে আমরা ওটাকে বাকি 30%-এ ওয়েটেড অ্যাভারেজ করে মার্ক দিয়ে দিই। আচ্ছা, সো আর কোনো কিছু জানার আছে, ইনফরমেশন অর এনিথিং? ইয়ে সকাল থেকে অন্যান্য ক্লাসও তো পড়ছেন, রাইট? ইয়া সব সাবজেক্টে ইউজুয়ালি যেটা বললাম যে প্রথম সেমিস্টারে আপনাদের ইউজুয়ালি মিড টার্মটা হয় না, ওটাকে আমরা যেভাবে করি যে লেটস সে আপনি ফাইনাল এক্সাম দিয়েছেন 40% মার্কের উপরে, আউট অফ 40 পরীক্ষা দিয়েছে, এখানে যেটা পাবেন এটাকে আমি ওয়েটেড অ্যাভারেজ করে নিব, আউট অফ 30 তাহলে কত আসে, সো ওই ওয়েটেড অ্যাভারেজ করে আমরা মার্ক দিয়ে দিই, ঠিক আছে। বাট এইটা হচ্ছে আপনাদের বেসিক ডিভিশন, কত পার্সেন্ট কোথায় কি থাকবে মোটামুটি এখন আইডিয়া হয়ে গেছে, রাইট? আচ্ছা ঠিক আছে। সো আমার ক্লাসে যেটা বললাম ইউজুয়ালি লতে আমি ওপেন বুক এক্সাম নেই, সো আপনারা চেষ্টা করবেন আমি যেগুলো ক্লাসে কনসেপ্ট বোঝানোর চেষ্টা করি ওইগুলো বোঝার চেষ্টা করেন, ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ এভরিথিং, ঠিক আছে। মুখস্থ করার চিন্তা থেকে বাদ যান, জাস্ট কনসেপ্ট বুঝেন। আমরা উই উইল টক অ্যাবাউট আ লট অফ কেসেস, আমরা কেসগুলো নিয়ে আলোচনা করব, কোন কেসে কি হয়েছে, কেন হয়েছে, সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড দ্য ফিলসফি, যে এটা কেন আসছে, এরকম কেন হয়েছে, আমরা কিভাবে ডিসিশন নিচ্ছি। বেসিক্যালি আমরা কিন্তু ল পড়তে গিয়ে মনে হয় কি আহা এখানে খালি এক মুখস্থ করতে হবে, এগুলো করতে হবে, বাট দ্যাটস নট দ্য ইস্যু। আপনারা এখানে আমার কোর্স কারিকুলামে যখন পড়তে যাবেন দেখবেন অনেক সময় দিস উইল হেল্প ইউ টু ডেভেলপ ইউর ক্রিটিক্যাল থিঙ্কিং, যে কীভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে। অনেক সময় অনেক সোজা কেসেস আপনারা পাবেন, দেখে মনে হবে আচ্ছা এটা তো এরকম হওয়া উচিত, বাট হয়তো বা লতে সেটার অপোজিট কোনো অ্যান্সার ওরা কেসের ডিসিশন দিল, কেন হইল। সো ওই ক্রিটিক্যাল থিঙ্কিংগুলো আপনাদেরকে করতে হবে, এবং লতে অ্যান্সার করতে গেলেও আপনাকে লজিক্যালি অ্যান্সার করতে হবে। আমার কাছে মনে হইল এটা হওয়া উচিত তাই আমি লিখে দিয়ে চলে আসলাম, মাই মোরালিটি সেজ দিস, আপনার মোরালিটিকে আপনার ইয়েকে এখানে আনবেন না। হোয়াট ডাজ দ্য বুক সে, হোয়াট ডাজ দ্য ল সে, কী কী রিকোয়ারমেন্ট আছে, কী কী ক্রাইটেরিয়া আছে, ওটা কি আমি ফুলফিল করছি নাকি করি নাই, ওই অনুযায়ী জাজমেন্ট হবে, এর বাইরে হবে না, ঠিক আছে। যাই হোক আমরা আজকে জাস্ট একটু ফার্স্ট চ্যাপ্টারটা একটু শুরু করি। আমি আপনাদের প্রথম দিকের ব্যাপার যেগুলো আছে এগুলো ভেরি বেসিক, ওটার জন্য আমাদের অত ইয়ে করতে হবে না, সো আমি ওগুলা কন্টিনিউ করে যাব, ঠিক আছে। সো আমরা এখানে আপনাদের এই স্লাইডগুলো আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপেও পোস্ট করে দিব, এবং আপনাদের ইআরপিতে ক্লাস ম্যাটেরিয়ালেও আমি আপলোড করে দিব। সো ওয়েন এভার ইউ গেট রেজিস্টার্ড ইউ উইল ফাইন্ড দ্য কোর্স ম্যাটেরিয়ালস ইন ইউর ইআরপি 2, ঠিক আছে। দের ইজ নো আপনার টেনশন থাকবে না যে আমি হারাই ফেলছি ম্যাটেরিয়াল, ইউ ক্যান ফাইন্ড ইট এনি টাইম। আচ্ছা, সো আমাদের এইখানে এই চ্যাপ্টারের লার্নিং অবজেক্টিভটা ইজ বেসিক্যালি টু আন্ডারস্ট্যান্ড যে আমি কেন বিজনেস ল পড়ছি, ঠিক আছে, আমি কেন এই কোর্সটা করতেছি, এবং এটা আমাকে কী কী হেল্প করবে বুঝতে, যে আমি ল কাকে বলে, এটার ফিচার্সগুলো কী কী এগুলো জানতে পারবো, এটার পারপাসটা কী, সিভিল ল ক্রিমিনাল ল এগুলোর মধ্যে পার্থক্যটা কী, ঠিক আছে, এই জিনিসগুলো জানবো। এবং কিছু এসেনশিয়াল লিগাল টার্মস আমাদেরকে জানতে হবে, কোর্টের হায়ারার্কিটা কী, হ্যাঁ এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, এবং কেন আমরা কেস স্টাডি করতেছি। আমরা এখানে অনেক সময় কেসেস দেখা যাবে 1700 সালে এরকম হয়েছিল, ওইটা নিয়েও কথা বলবো, বাট ওয়াই আর উই ডুইং দিস, হ্যাঁ ওই জিনিসগুলোও আমরা এখানে আলোচনা করব। ওকে, সো আমরা বিজনেস ল কেন পড়তেছি, মেইন কথা হচ্ছে আমরা ল পড়তেছি সো দ্যাট উই ক্যান টেক বেটার ম্যানেজারিয়াল ডিসিশন।
এভরিডে আপনারা যে জবে যাচ্ছেন অনেক কিছুতেই আপনাদের বেটার ম্যানেজারিয়াল ডিসিশন নেওয়ার জন্য আমরা বিজনেস ল কোর্সটা করতেছি, ঠিক আছে? এবং দিস কোর্স উইল অলসো হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড যে রিজনেবল বিহেভিয়ার কি, আনরিজনেবল বিহেভিয়ার কি, বা কোনটা অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার, কোনটাকে আমরা অ্যাকসেপ্ট করবো, কোনটা অ্যাকসেপ্ট করবো না, ঠিক আছে? এবং একটা সার্টেনিটি আনে কোনো কাজের, একটা আপনার সার্টেনিটি আসে যে না আমি এটা করলে এরকমই হবে, এটার কনসিকুয়েন্সেস এরকমই আসবে। সো উই হ্যাভ আ সার্টেনিটি। এবং আমার এবং কনজিউমার দুইজনেরই কি কিছু অধিকার আছে না, কিছু রাইটস আছে, রাইট? সো এই রাইটসগুলো কি, বিজনেসের রাইটও কি বা ওই কনজিউমারের রাইটটাও কি, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদেরকে জানতে হেল্প করে। সো উই আন্ডারস্ট্যান্ড দ্য রাইটস, আমার কি কি রাইট আছে এবং আমি এরকম যদি না করি এটা শাস্তি কি হইতে পারে, অথবা বিজনেস করতে গেলে অনেক সময় বিভিন্ন ধরনের লিগ্যাল ডিসপিউট ক্রিয়েট হইতে পারে, অনেক ঝামেলা ক্রিয়েট হয় না? ঝামেলা ক্রিয়েট হলে ওই ডিসপিউট মানে কি ওই যে গন্ডগোল যেটা ক্রিয়েট হচ্ছে, রাইট? সরি আমার বাংলা খুব একটা ভালো না, ঠিক আছে? সো লিগ্যাল ডিসপিউট যখন ক্রিয়েট হবে ওইটাকে আমরা কিভাবে সলভ করব, এগুলাও আমরা বিজনেস লয়ের বিভিন্ন কেসের মাধ্যমে বা বিজনেস ল পড়ে আমরা এগুলার আইডিয়া পেতে পারি। ওকে, এটার ইনস্ট্যান্স আপনার কিছু কিছু হয়তো বা পাবেন, আপনার এটার আমার মনে হয় না ইনস্ট্যান্সের আপনার খুব একটা দরকার আছে। মানে উই অলরেডি আন্ডারস্ট্যান্ড যে লিগ্যাল ডিসপিউট কী কী হইতে পারে, যে কারোর সাথে কন্ট্রাক্ট করছেন, আপনি ধরেন আপনার সাথে আমি একটা কন্ট্রাক্ট করছি, আপনি সেই কন্ট্রাক্টের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফুলফিল করলেন না, তাহলে কি একটা লিগ্যাল ডিসপিউট ক্রিয়েট হয়ে গেল না? আমি আপনাকে সু করতে পারবো না? বা আপনার সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে, এক পক্ষ টার্মস মানলো, আরেক পক্ষ সেটা ফুলফিল করলো না, তো এই যে ডিসপিউট যখন ক্রিয়েট হবে সেগুলোকে আমরা কিভাবে সলভ করব, ঠিক আছে? এই আমরা এখানে বেসিক্যালি আপনার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা কেন, ওয়াই ডু উই নিড টু স্টাডি বিজনেস ল, কেন আমাদের পড়া উচিত বিজনেস ল, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে রিজন, যে আমার অধিকারগুলা জানা, আমার বেটার ম্যানেজারিয়াল ডিসিশন মেকিংয়ের জন্য বিজনেসে আমরা অনেক সময় বিভিন্ন ডিসিশন নিতে গেলে আমাদের কিছু লিগ্যাল ফ্রেমওয়ার্কের আইডিয়া না থাকলে কিন্তু প্রপার ডিসিশন আমরা নিতে পারবো না, তাই না? কিছু লিগ্যাল ডেফিনেট ফ্রেমওয়ার্ক সম্পর্কে আইডিয়া আমার জানা দরকার, যে আমরা জানি যে খুন করলে আমি জেলে যাব, রাইট? সো আমি এখন রাস্তায় বের হয়ে হুট করে কাউকে খুন করতে পারবো না, পিস্তল দিয়ে গুলি করতে পারবো না, রাইট? সো বেসিক জিনিসগুলো আমাকে জানতে হবে, হ্যাঁ? সো এইরকম কিছু লিগ্যাল ফ্রেমওয়ার্কের আইডিয়া আমি এখন গিয়েই আমার অর্গানাইজেশনে গিয়ে কাউকে নোটিশ ছাড়া ঠাস করে আমি বের করে দিতে পারবো না। উই নো দ্যাট। কেন? কনসিকুয়েন্সেসটা কি? সে আমাকে সু করতে পারবে, আমার এগেনস্টে কেস করতে পারবে, কিন্তু রাইট, দেয়ার আর সাম কনসিকুয়েন্সেস ফর দিস কাইন্ড অফ অ্যাকশন। আমি চাইলেই এখন ঠাস করে আপনাকে বের করে দিতে পারবো না উইদাউট নোটিস। দেয়ার আর সাম রুলস দ্যাট উই হ্যাভ টু ফলো। সো এই যে ম্যানেজারিয়াল ডিসিশন আপনি নিতে গেলে আপনি যদি না জানেন যে এই জিনিসটা করা যায় না, তাহলে কি আপনি বুঝতেন কি করতে হবে? আপনার ডিসিশন মেকিংটা কি প্রপার হইতো না। সো দ্যাটস ওয়াই উই আর স্টাডিং ল, ঠিক আছে? আচ্ছা, এখানেই বেসিক্যালি যে আপনাদের যেটা বলতেছিলেন যে একটু আরও এক্সপ্লেনেশন কেন আমরা পড়তেছি, এটাকে ওভাবে করে এক্সপ্লেনেশন করা, যে বলতেছে যে আমরা যখন ধরেন আমরা বিজনেস ল পড়তেছি, সো obviously we are going to talk about business, right? Business and trading. So আমরা যখন বিজনেস করতে যাই আমরা কিন্তু একটা জানি কি বিজনেস নিজের নামে তার ট্রেডিং করতে পারে, ইফ ইট ইজ আ রেজিস্টার্ড কোম্পানি, রাইট? তার নিজের একটা ব্যক্তিত্ব তখন ক্রিয়েট হয়ে যায়, কিন্তু রেজিস্টার্ড কোম্পানিকে লাইক ইউ আর আ ন্যাচারাল পারসন, আ কোম্পানি, রেজিস্টার্ড কোম্পানি ইজ লাইক অ্যান আর্টিফিশিয়াল পারসন। সে তার নিজের নামে প্রপার্টি কিনতে পারবে, নিজের নামে ট্রেড করতে পারবে, রাইট? ট্রানজ্যাকশন করতে পারবে। আচ্ছা, সো এই যে তার যে এন্টায়ার বিজনেসের যখন এই যে লাইফটা চলে, এক্সিস্টেন্স আছে, তো তখন সে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতেছে, নিজের নামে প্রপার্টি কিনতেছে বা কাউকে সু করতেছে, কারোর সাথে কন্ট্রাক্ট করতেছে, মানুষজন হায়ার করতেছে, ফায়ার করতেছে, বিভিন্ন ধরনের করতেছে। আবার চাইলে কি ক্রাইমও করতে পারে না? বিজনেস নিজের নামে ক্রাইমও করতে পারে।
আচ্ছা, সো যখন এই যে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো চলতেছে, তো আমার যদি আমি ইফ আই ডোন্ট হ্যাভ সার্টেন মেজার অফ প্রেডিক্টেবিলিটি বা কোনো সার্টেনিটি, কোনো ফ্রেমওয়ার্ক আমার যদি না থাকে, তাহলে কি সমস্যা হয়ে যাবে না? যেমন ধরেন আপনার বিজনেসের জন্য আপনি একটা ডিসিশন নিচ্ছেন যে আপনি একটা ফ্যাক্টরি বানাইতে চান, রাইট? সেই ফ্যাক্টরি বানাইতে হলে আপনাকে আগে ল্যান্ড কিনতে হবে। এখন ইফ দেয়ার আর নো ল্যান্ড ওনারশিপের যদি কোনো অ্যাক্ট বা ল যদি না থাকে, আপনি কি ল্যান্ডটা কিনতেন? ইফ দ্য গভর্নমেন্ট ডিডন্ট গিভ ইউ দ্য ওনারশিপ রাইট, যে একজন মানুষ ল্যান্ড কিনলে দলিল থাকলে তার ওই ল্যান্ডের উপর ওনারশিপ রাইট আছে, এই ক্ষমতাটা যদি আপনাকে না দেওয়া হইতো, অ্যাজ আ বিজনেস ওনার আপনি কি ওখানে ওই ল্যান্ডটা কিনতেন না? যে আমার তো কোনো রাইটই নাই, যে কেউ যে কোনো সময় এসে নিয়ে যেতে পারে, আমি কেন ল্যান্ডে ইনভেস্ট করব, রাইট? সো দ্যাটস ওয়াই আমরা কি লগুলা থাকা দরকার এবং ল সম্পর্কে জানা দরকার আমাদের। সিমিলারলি আপনি ধরেন ট্রেডিং করেন, যখন ধরেন আপনি কারো কাছে কিছু বিক্রি করলেন, আপনি বিক্রি কিন্তু তখনই কেন করতেছেন? কারণ বিকজ ইউ নো যে এই মানুষ আমাকে পে না করে যাবে না, আই ক্যান দেয়ার আর লস দেয়ার টু প্রোটেক্ট মি, আই ক্যান এনফোর্স দ্যাট ল অন দিস পারসন টু পে মি ব্যাক। আমি তোমার কাছে একটা কিছু বিক্রি করছি, তোমাকে পে ব্যাক করতে হবে ওইটার জন্য, অ্যান্ড দেয়ার আর ল টু প্রোটেক্ট ইউ, যে করতেই হবে। সো এই ধরনের প্রোটেকশন, এই ধরনের মেকানিজম, ফ্রেমওয়ার্কস এগুলো যদি না থাকতো, তাহলে কি আমরা বিজনেস করতে করতাম না, রাইট? সো এই যে এই ধরনের এনফোর্স করার এগ্রিমেন্ট, কোনো এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট করছেন, হ্যাঁ, এটাকে এনফোর্স করার যখন আপনার ব্যবস্থা থাকে, তখনই আমাদের জন্য বিজনেস ডিলিং করতে সুবিধা হয়। ওগুলা থেকে আমাদের ল আসে, লই কী করে এনফোর্স করতে হেল্প করতেছে আপনাকে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু কথা বলি আমাদের সোসাইটি, ইকোনমিক্স অ্যান্ড ল, এইগুলা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, ল তো সোসাইটির বাইরে কিছু না, রাইট? আমাদের সোসাইটি বা আমাদের ইকোনমি এটার বাইরে কিছুই না। আমরা সোসাইটিতে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, রাইট? আমরা একসাথে বসবাস করি, নিজেরা বাসাবাড়ি কিনি, একসাথে থাকি, আমরা নিজেদের ব্যবসা করতে পারি, আমরা ট্রেডিং করতে পারি, বিভিন্ন ধরনের কাজ করে থাকি। এবং ইনহেরেন্টলি যখন এসব ট্রেডিং, প্রপার্টি রেন্টিং বা ল্যান্ড কেনা এগুলো যখনই করি, ওগুলো ইকোনমিরও একটা পার্ট হয়ে যায়। তো সোসাইটি অ্যান্ড ইকোনমি আর কি একসাথে যদি আমরা ধরি, সো এই সোসাইটি অ্যান্ড ইকোনমি উইল হ্যাভ আ গ্রেট ইম্প্যাক্ট অন ল। আমাদের লয়ের বেশিরভাগ ব্রাঞ্চেস বলেন বা রুলস বলেন বা যেগুলোই আছে না কেন, লেটস সে আবার লেবার ল, কর্পোরেট ল বা যেই লয়ে আসে না কেন, ওইগুলা কিন্তু আমাদের সোসাইটি অ্যান্ড ইকোনমি দ্বারা অনেকভাবে কি প্রভাবিত হয়ে থাকে, রাইট? ইনফ্লুয়েন্স থাকে। সোসাইটিতে চেঞ্জ আসলে কিন্তু অনেক সময় লয়ে লিগাল চেঞ্জেস আসে। সো এরকম বিভিন্ন কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমাদের লিগাল সিস্টেমে গিয়ে এফেক্ট করে থাকে। আচ্ছা, আরেকটা জিনিস দেখি যে বলতেছে যে এই কারণে যেহেতু সোসাইটি এবং ইকোনমির একটা গ্রেট ইম্প্যাক্ট থাকে লয়ের উপরে, এই কারণে বলতেছে যে ল যখন আমরা বুঝতে যাব বা ল সম্পর্কে জানতে যাব, কেন ল চেঞ্জ হচ্ছে বা কেন এই লটা এখানে দেয়া হয়েছে, এইটা বোঝার জন্য সোসাইটি অ্যান্ড ইকোনমি সম্পর্কেও আমাদের জানতে হবে, ঠিক আছে? কেন সোসাইটি অ্যান্ড ইকোনমি যখন আমরা জানবো, তখন আমরা বুঝতে পারবো যে যদি কোনো লিগাল চেঞ্জ আসে হঠাৎ করে, সেটার ইম্প্যাক্টটা কি হবে আমার সোসাইটিতে, বা আমার কি কোনো ইমপ্রুভমেন্ট দরকার কি না। সময় চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে সাথে আমার লিগাল সিস্টেমে কোনো ইমপ্রুভমেন্টের দরকার কি না, কারণ সময়ের সাথে সাথে আমার ইকোনমি, আমার সোসাইটি সব কিছুই চেঞ্জ হয়, রাইট? আচ্ছা, আরও কি, যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, কীরকম, যে এখানে ফিউডাল সিস্টেমের কথা বলতেছে, যেটা ব্রিটিশ আমলের ওখানকার যে আর্লস অ্যান্ড কি বলে যারা থাকে আর কি, আমাদের দেশের সাথে যদি কম্পেয়ার করেন জমিদার টাইপের আর কি, হ্যাঁ, যে যারা ল্যান্ড ওনার, তখনকার ওদের ল্যান্ড ওনার্স অ্যান্ড পেজেন্টস যারা গরিব ওখানে কাজ করে বা ওখানে থাকে, হ্যাঁ, সো ওদের মধ্যে মিডল এজ অনেক আগের ওই সময়টাতে, বা আমাদের দেশেও যদি চিন্তা করেন জমিদারিত্ব যখন ছিল, ওটা কি প্রথাটা বন্ধ হয়ে গেছে না?
কেন বন্ধ হয়েছে? বিকজ আমার সোসাইটিতে সময়ে এবং সময়ের সাথে সাথে আমার সোসাইটি অ্যান্ড ইকোনমিতে চেঞ্জ আসছে, তার সাথে সাথেই কিন্তু আমরা বুঝে গেছি যে না, এই প্রথাটা আমার বন্ধ করা দরকার। বিকজ এইরকম ডিসপ্যারিটি থাকা উচিত না যে জমিদারের সব কিছু থাকবে, একজন মানুষ, একটা পেজেন্ট যে বা যে কৃষক ওখানে কাজ করছে তার কোনো রাইট থাকবে না, এটা হইতে পারে না। অ্যাজ আ চেঞ্জ সোসাইটি আমরা এটা মেনে নিতে পারি না। সো কি হয়েছে, লতে চেঞ্জ আসছে, এবং এটা কিন্তু খুব বেশি দিনও না। জমিদারি প্রথা কখন শেষ হয়েছে? আই থিঙ্ক ইন 1950 অর 50 থেকে 52 এর মধ্যে হয়েছে। সো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, ইটস নট ভেরি লং টাইম, ইট হ্যাজ নট বিন আ ভেরি লং টাইম যে আমাদের দেশে এরকম প্রথার চেঞ্জ, পুরা সিস্টেম চেঞ্জ আসছে, রাইট? লতে চেঞ্জ আসছে। সো এরকম বিভিন্ন সময় বিভিন্ন কান্ট্রিতে এরকম দেখতে হবে কি সোসাইটি অ্যান্ড ইকোনমির ইম্প্যাক্টগুলো এভাবে করে পড়ে, এবং এই জন্য সোসাইটি অ্যান্ড সম্পর্কেও আমাদেরকে জানতে হবে আমার আশেপাশে এখন কি চেঞ্জ আসতেছে, আমার সময়টা এখন কীরকম। ওকে, আচ্ছা। সো বিভিন্ন কারণে আমরা বলতেছি না যে চেঞ্জ আসে লতে, অনেক সময় ল চেঞ্জ করি। ল কিন্তু সবসময় যে কনস্ট্যান্ট থাকবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। সময়ের সাথে সাথে ল অনেক সময় অনেক ক্ষেত্রে কনস্ট্যান্টলি চেঞ্জ হইতে থাকে, ঠিক আছে? এবং এইগুলার কি কি কারণে হইতে পারে? সোশ্যাল চেঞ্জের কারণে, পলিটিক্যাল চেঞ্জ আসলে, ইকোনমিক্যাল চেঞ্জ আসলে, ইভেন টেকনোলজিক্যাল চেঞ্জের কারণেও লতে চেঞ্জ আসে, ঠিক আছে? সো লেটস সি এ ফিউ এক্সাম্পল। কি বলছে? সোশ্যাল চেঞ্জ। সোশ্যাল চেঞ্জের কথা একটা তো আমরা বললাম, এইটা জমিদারিত্বের কথাও একটা বললাম। আরেকটা আমাদের এখানে বলতে পারি যে আমাদের সোশ্যাল ভ্যালিউজ বা মোরালিটিতে যখন আমাদের চেঞ্জ আসে, হতে পারে যেমন ডিভোর্স ল চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তারপরে কি অ্যাবর্শন ল চেঞ্জ হয়েছে। আবার এখন আমাদের লিগাল সিস্টেমে এরকম আছে যে আপনি জাতি, তারপরে ক্লাস, এইসব নিয়ে আপনি একজন আরেকজনের সাথে কি ভেদ করতে পারবেন না, মানে ডিসক্রিমিনেট করতে পারবেন না, একজনের সাথে এই ডিসক্রিমিনেশনটা করা যাবে না। এগুলো কি বিভিন্ন সোশ্যাল চেঞ্জের কারণেই তো লতেও এগুলার ইম্প্যাক্টটা, রিফ্লেকশনটা আমরা দেখছি যে লও চেঞ্জ হয়েছে। আচ্ছা, তেমনি পলিটিক্যাল চেঞ্জও আসতে পারে। বিভিন্ন ধরনের পলিসি যখন আমরা ইন্ট্রোডিউস করতে চাই, ধর নতুন গভর্নমেন্ট আসলো, তারা নতুন চেঞ্জ আনতে চায়, সো তারা যখন কোনো কনস্টিটিউশনাল চেঞ্জ আসুক বা পলিসিগত চেঞ্জ আসুক, তখন তারা কি কোর্টের মাধ্যমে ওইগুলা লতের লেজিসলেশনে চেঞ্জ নিয়ে আসে। যেমন আমাদের দেশে ধরেন তত্ত্বাবধায়ক সরকার চেঞ্জ হইল, ঠিক আছে? কোর্টে গিয়ে জিনিসটা চেঞ্জ হইল। পলিটিক্যাল সিস্টেমের যখন যেই পার্টি আসবে, যে যেটা ভালো মনে করবে যে আমার দেশের এটার জন্য চেঞ্জ করার দরকার, যে না তত্ত্বাবধায়ক সরকার থাকলে হয়তো বা নিরপেক্ষ ভোটিং হবে না, দ্যাট ওয়াজ মেবি দেয়ার রিজন, সো দে চেঞ্জ দ্য ল, রাইট? সো এরকম পলিটিক্যাল পার্টিজ আসে, তারা বিভিন্ন ধরনের পলিসি থাকে, অনেক কিছু থাকে। ইফ দে থিঙ্ক দ্যাট we need to change the law to establish those policies, they can change the law, ঠিক আছে? আচ্ছা, বাট ওগুলোর কিছু সিস্টেম থাকে, হ্যাঁ, দেয়ার আর রুলস অ্যান্ড রেগুলেশনস কীভাবে করতে হয়, ওগুলার আলাদা, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। আচ্ছা, আবার ইকোনমিক অ্যান্ড টেকনোলজিক্যাল। ইকোনমিক তো আমরা এমনিও কথা বললামই যে ইকোনমিক চেঞ্জেস আসলে অবভিয়াসলি আপনার চেঞ্জ আসবে। বিভিন্ন ধরনের ট্রেডিং বা ব্যবসা করতে গেলে, যে ধরেন লেটস সে যে হেলথ অ্যান্ড সেফটি সিকিউরিটি, যেখানে কাজ করতে যাচ্ছে, হ্যাঁ, ওখানকার সেফটি সিকিউরিটি আমাদেরকে মেনটেন করতে হবে। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসেসে আমাদের চেঞ্জেস আসছে এই কারণে। লেটস সে যে রানা প্লাজার ঘটনাটা যখন ঘটলো, ঠিক আছে, এরপরে কি অনেক চেঞ্জেস আসছে না, রাইট? লিগাল সিস্টেমেও কিন্তু অনেক কিছু চেঞ্জ আসছে, যে নট অনলি ইন বাংলাদেশ, দ্যাট ইম্প্যাক্টেড ইন্টারন্যাশনালি টু। বাইরে বাইরে যে বড় বড় কোম্পানি H&M থেকে শুরু করে যারা বাংলাদেশ থেকে বানায়, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও কিন্তু বেসিক কিছু চেঞ্জেস আসছে লতে, যে রিকোয়ারমেন্ট যে তুমি যেখানে বানাবা সেখানে সেফটি অ্যান্ড সিকিউরিটি, এনভায়রনমেন্টাল, হেলথ অ্যান্ড সিকিউরিটির সেফটি মেজারমেন্টস এগুলো মানে কিনা, লট অফ থিংস, কিছু রিকোয়ারমেন্টস এগুলো আনা হয়েছে কিন্তু স্পেশালি আফটার রানা প্লাজার ঘটনার পরে। সো আপনারা দেখেন প্র্যাকটিক্যাল ইয়ে থেকেও যদি চিন্তা করেন, এরকম ছোটো ছোটো ঘটনা আপনাদের আশেপাশে এভরিডেই হইতে থাকে, এবং এইগুলোর ইম্প্যাক্ট কিন্তু লতে গিয়ে পড়তেছে, এবং এই কারণে চেঞ্জও আসতেছে, রাইট?
আবার টেকনোলজিক্যাল চেঞ্জ হইতে পারে, যেমন যেমন ধরেন প্রথম যখন কম্বাসশন সিস্টেমের ইঞ্জিন দিয়ে যখন গাড়ি শুরু হলো, প্রথম যখন গাড়ি আসলো, হ্যাঁ, তো তখন তো রাস্তাঘাটে ওই সময় লেটস সে ঘোড়ার গাড়িও চলতো, ওই গাড়িও নতুন আসছে চলতো, হ্যাঁ, তখন কিন্তু কোনো ট্রাফিক ল ছিল না। কিন্তু যখন গাড়ির ইঞ্জিন আরও বেটার হইলো, ফাস্ট কার্স চলা শুরু করলো, টেকনোলজিক্যাল চেঞ্জের কারণে কি আরও উন্নত হইলো সব কিছু, ঘোড়ার গাড়ি এখন বাদ দেন, সবাই মোটর চালিত যানবাহনে চলতেছে, হ্যাঁ। সো কি আস্তে আস্তে তখন কি মনে হলো, আমাদের কাছে প্রয়োজন অনুভব হলো যে না, আসলে আমাদের এখন অ্যাকচুয়ালি ট্রাফিক ল থাকা উচিত, কারণ যে কোনো সময় বাজে অ্যাক্সিডেন্ট হতে পারে, বা হয়তো বা হয়েছেও অনেক অ্যাক্সিডেন্ট। সো দেন উই থট যে না, এই যে বিভিন্ন টেকনোলজিক্যাল চেঞ্জেসের কারণে উই নিড টু চেঞ্জ দিস অ্যান্ড দিস ল, ঠিক আছে। সো এই যে আমরা যদি চিন্তা করে দেখি তাহলে কি কি আমাদের সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, টেকনোলজিক্যাল বিভিন্ন কারণে কি হচ্ছে, বিভিন্ন জায়গায় যখন চেঞ্জ হয় ওগুলার ইম্প্যাক্টগুলো আমাদের লতে এসেও পড়ে থাকে। ওকে, আমি ভিতরে কিন্তু এত ডিটেল গিয়ে কিছু পড়াচ্ছি না, আপনারা একটু নিজেরা পড়ে নিয়ে, যদি ইফ ইউ ওয়ান্ট যে না আমি লাইন বাই লাইন পড়াবো, আই ক্যান ডু দ্যাট টু, ইটস আপ টু ইউ, বাট মোস্টলি আই লাইক টু টক, নর্মালি কথা বলবো, তারপরে আপনারা আপনাদের মতো একটু পড়ে নেবেন স্লাইডগুলো, বিকজ সত্যি কথা বলতে যখন স্লাইডগুলো খুলবেন ভাষা উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট, বিকজ ইটস ল, সো এটা ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হবে। সো আমি জাস্ট নর্মালিভাবে বলতেছি, বাট যখন এখানে পড়বেন ওটার ল্যাঙ্গুয়েজ উইল বি ডিফারেন্ট। মনে হইতে পারে যে আচ্ছা না, এটা তো কী পড়াইছে, এরকম তো কিছু শুনিও নাই, ক্লাসও করি নাই, ম্যাডাম তো এরকম কিছু পড়ায় নাই, বা ম্যাডাম যেটা বলছে ওটার সাথে কোনো ম্যাচ হচ্ছে না। হ্যাঁ, বাট মনে থাকলেও উদাহরণ ওগুলা ভালো, কিন্তু যখন কেস টেস্ট করতে যাবেন, আরও ভিতরে যখন ইনডেপথে আমরা যাব, তখন বুঝবেন যে ওগুলা কোনো কাজে দিবে না আপনার, ঠিক আছে। সো তখন অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইজ ল কি বলছে, রিকোয়ারমেন্ট কি কি আছে, ওইটা কি মানছে নাকি ওইটা মানে নাই, এটা আপনাকে নিজেরা চিন্তা করে কেস সলভ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, বাট আমি ইউজুয়ালি মিক্সচার রাখি, বিকজ অনেকে আছে লেট ভর্তি হয়, সো যারা লেটে থাকে মিক্সচার থাকে, যে হয়তো বা কিছু থিওরিটিক্যাল থাকে অ্যান্ড কিছু কেস স্টাডিজও থাকে, যে আপনারা কেস সলভ করতে হয়, হ্যাঁ। সো মিক্সচার রাখি যে সবাই যাতে অ্যান্সার করতে পারে কিছু না কিছু, ঠিক আছে। আচ্ছা, সো আমরা আজকে জাস্ট আমি আপনাদের ল কাকে বলে এটার ডেফিনেশনটা দিয়ে আমি শেষ করবো, আই হ্যাভ অ্যানাদার ক্লাস, ঠিক আছে। সো আমি জাস্ট এটা একটা ডেফিনেশন দিয়ে, এখানে বলতেছে যে এইটার ডেফিনেশনটা আমি একটু একটু করে পড়ে বলতেছে, ল মে বি ডিফাইন্ড, কীভাবে ডিফাইন করতেছে, অ্যাজ আ বডি অফ রুলস, দিস ইজ আ বডি অফ রুলস, রুলস আছে কিছু, ক্রিয়েটেড বাই দ্য স্টেট, কে ক্রিয়েট করতেছে, স্টেট ক্রিয়েট করতেছে আপনি, বাইন্ডিং উইদিন ইটস জুরিসডিকশন, বাংলাদেশের ল তো সুইডেনে হবে না, তাই না, আচ্ছা, অ্যান্ড এনফোর্সড উইথ দি অথরিটি অফ দি স্টেট, এনফোর্স কে করে, পুলিশ টুলিশ দিয়ে সব কিছু এনফোর্স কি গভর্নমেন্ট করতেছে না, স্টেটের অথরিটি দিয়ে, থ্রু দ্য ইউজ অফ স্যাংশনস, ঠিক আছে। এখন আমরা একটু এটার ডেফিনেশনের প্রত্যেকটার একটু আমরা একটু এলাবোরেট করে দেখি। রুলস, রুলস কি বলতেছে, রুলস আর কমান্ডস এইমড অ্যাট রেগুলেটিং বিহেভিয়ার, রুল হচ্ছে কি, কেন দিয়েছে, এই রুল আপনাকে আপনার বিহেভিয়ারকে রেগুলেট করতেছে, যেটা বললাম কিভাবে রেগুলেট করতেছে, আমি এখন বের হয়ে কাউকে গিয়ে গুলি করতে পারবো না, করলে আমি জেলে যাব, দ্যাটস ওয়াই আমি এখন কাউকে খুন করব না, ঠিক আছে। ওয়াই, বিকজ দেয়ার আর রুলস, আপনাকে ফাঁসি দিয়ে দিবে, এই রুলের দ্বারা আপনার বিহেভিয়ারকে রেগুলেট করলো, ঠিক আছে। আমি চাইলে এখন যা ইচ্ছা রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ায় থাকতে পারবো না, রাস্তা পার হওয়ার সময় ব্রিজ ব্যবহার করতে হবে, ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে, বা আমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে পারবো না, আমাকে পেভমেন্ট ইউজ করতে হবে, ফুটপাথ ইউজ করতে হবে, রাইট। আপনার বিহেভিয়ারকে রেগুলেট করলো কারা, লয়ের যে রুলগুলো আছে না, রুলগুলা। সো ল ইজ আ বডি অফ রুলস, রাইট। আচ্ছা, এই যে একই কথা দেখেন, এই জিনিসগুলো এখানে বলছে যে রুল টেলস আস হোয়াট উই ক্যান অ্যান্ড ক্যানট ডু। আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দিছি, সামটাইমস দে মে পারমিট বিহেভিয়ার সাবজেক্ট টু ফুলফিলিং আ কন্ডিশন, কি বলতেছে, যেমন ফর এক্সাম্পল
অ্যান এক্সটেনশন অফ বিজনেস প্রেমিসেস, আপনার বিজনেস প্রেমিস যেটা আপনার ধরেন একটা জায়গায় ফ্যাক্টরি আছে, এটাকে আপনি এক্সটেন্ড করতে চান, বাড়াইতে চান, কি বলছে, ইট ইজ ইললিগাল আনলেস প্ল্যানিং পারমিশন ইজ অবটেইনড। আপনি তখনই বাড়াইতে পারবেন যখন আপনার ওটার পারমিশন পাবেন। আমার মন চাইলেও আমি বাড়াবো, হবে না, ঠিক আছে? আচ্ছা, আর শপ মে নট সেল অ্যালকোহল উইদাউট আ লাইসেন্স। অ্যালকোহল বিক্রি করতে হলে লাইসেন্স থাকতে হবে। আমার মন চাইছে আমি বিক্রি করব, হবে না, ঠিক আছে? সো রুলস আছে এবং এই রুলগুলো রেগুলেট করতেছে আমাদের ডে টু ডে বিহেভিয়ার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের যে বিজনেসগুলো চালাচ্ছি বিজনেসের বিহেভিয়ার, রাইট? আচ্ছা, আরেকটা কি বলছে, ইট ইজ আ বডি অফ রুলস ক্রিয়েটেড বাই দ্য স্টেট। সো আই থিঙ্ক উই অল আন্ডারস্ট্যান্ড ক্রিয়েটেড বাই দ্য স্টেট বলতে কি বুঝাচ্ছে, ঠিক আছে? আমাদের দেশের যে স্ট্যাটিউট বা কনস্টিটিউশন সব কিছু এগুলোর মাধ্যমে আমাদের এই অ্যাক্টগুলো পাস হয়ে যেই আসতেছে, আমাদের গভর্নমেন্ট এগুলো করতেছে আমাদের দেশের, ঠিক আছে? সো ইউজুয়ালি পার্লামেন্ট এগুলো করে থাকে, লগুলা ক্রিয়েট করে থাকে ইউজুয়ালি পার্লামেন্টে, হ্যাঁ। এবং আমরা এখানে ইউকের কথা আনছি বিকজ আমার মোস্টলি এখানে যত কন্টেন্ট আছে ইজ আন্ডার ইংলিশ ল, সো ওখান থেকেই শুরু হয়েছে সোর্স। সো ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল বেসিক্যালি আমাদের বাকি ল বুঝতে সমস্যা হবে না। আচ্ছা, সো জুরিসডিকশন অফ দ্য স্টেট, যেটা বললাম যে এক দেশেরটা আরেক দেশে তো চলবে না, রাইট? সো যেটা যেই দেশে সেই জুরিসডিকশনের মধ্যেই ওটা অ্যাপ্লিকেবল হবে, একটা টেরিটরির মতো আর কি। আচ্ছা, এনফোর্সমেন্ট থ্রু কি বিভিন্ন ধরনের স্যাংশনের মাধ্যমে এনফোর্সমেন্ট করে থাকে। কোর্টের মাধ্যমে আমরা লিগ্যাল ডিসপিউট সলিউশন করে থাকি, রাইট? কোর্ট আমাদের যেই যদি বিজনেসের কোনো লিগ্যাল ডিসপিউট হয় তারা সলিউশন করে থাকে। আচ্ছা, স্যাংশন আর পেনাল্টির মাধ্যমে বিভিন্ন ধরনের স্যাংশন অ্যান্ড পেনাল্টির মাধ্যমে এই এনফোর্সমেন্টটা কোর্ট করে থাকে। একটা ডিসিশন দিচ্ছে, একটা এনফোর্সমেন্ট করতে চাচ্ছে, এই লটা আছে এটা আমি তোমার উপরে এনফোর্স করলাম। হাউ? বাই পেনালাইজিং ইউ, গিভিং ইউ আ জেল টাইম অর গিভিং ইউ সাম কাইন্ড অফ স্যাংশন, যে তুমি এটার ক্ষতিপূরণ পাইলা, তোমার সাথে এরকম হয়েছে, তুমি একটা ক্ষতিপূরণ পাইলা। এইভাবে করেই তো এনফোর্সমেন্টটা হয়েছে। কিভাবে? শাস্তি দিয়ে, জেল টাইম দিয়ে বা কোনো স্যাংশন দিয়ে। ওকে, অ্যান্ড নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য রুল অফ ল। বলতেছে ল সবার জন্য সমান, নো ওয়ান ইজ অ্যাবাভ রুল অফ ল। এখন দ্যাট ডিপেন্ডস কীভাবে করে আমরা এটা দেখতেছি, দ্যাট পার্সপেক্টিভ এক এক জায়গায় এক এক রকম। বাট ট্রুথ যেটা, সেটা ল বলতেছে লয়ের ভাষায় যে আই এম ইকুয়াল ফর এভরিওয়ান, ঠিক আছে? আমার কাছে কোনো ডিসক্রিমিনেশন নাই। ওকে, সো আজকে আমি এখানেই শেষ করব। কেউ এটাকে স্টপ করে দেন একটু। নেক্সট ক্লাসে আমি